নমস্কার বন্ধুরা, আপনার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা দেখছেন প্রতীক স্পিক্স। আজকের ভিডিওটি শুধুমাত্র একটি স্ট্র্যাটেজির উপরে। এই স্ট্র্যাটেজি যদি আমরা ফান্ডামেন্টালসটাকে ভালো করে বুঝে নিই, তাহলে আমরা নিজেরাই বিভিন্ন ধরনের শেয়ার যেগুলো ব্রেকআউট দিচ্ছে, যেগুলো ফান্ডামেন্টাল ভালো, সেগুলোকে বার করে নিতে পারবো। আমি আজকে এই যে স্ট্র্যাটেজিটা নিয়ে এসেছি, এটাতে আমি কয়েকটা স্টকে ট্রাই করেছি এবং তাতে বেশ ভালো প্রফিটও জেনারেট হয়েছে। এবং এই স্টকগুলো যে বেরোবে এই স্ট্র্যাটেজির দ্বারা, তার মধ্যে যে সবকটাই ভালো হবে তা নয়, এবং কি করে সেই ভালো মন্দগুলোকে বাঁচতে হয় সেটাও এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ। তোমরা এই চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো, তাহলে এই চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে নেবে। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বন্ধুরা, এবার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে screener.in। এটি একটি স্টক সিলেকশনের ওয়েবসাইট, যেখান থেকে বিভিন্ন ধরনের স্ক্রিন কিংবা ফিল্টার তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সেই ফিল্টার দিয়ে পার্টিকুলার কিছু স্টককে তোমরা বেছে নিতে পারো। আজকে আমি যে স্টকগুলো বাছবো, সেই স্টকগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটি টাকার বেশি হবে না, কম হবে, এবং 1,000 কোটি টাকার বেশি হবে। তার মানে একদম স্মল ক্যাপের কথা বলছি। কেন আমি স্মল ক্যাপের কথা বলছি? কারণ এই স্মল ক্যাপগুলোকে আমরা যদি এই মুহূর্তে ক্যাপচার করতে পারি, তো ফিউচারে এগুলো মাল্টিব্যাগার হতে পারে। তো এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট আমার যেটা প্রসপেক্টিভ, সেটা হচ্ছে অল্প সময়ে ভালো প্রফিট জেনারেট করব। তার মানে আমার যদি ইনভেস্টমেন্ট উইন্ডোটা 3 থেকে 6 মাসের হয়, তাহলে এই স্ট্র্যাটেজি ইউজ করবে এবং সেখান থেকে তুমি ইম্প্যাক্টে রেজাল্ট পাবে। মানে যেগুলো সবেমাত্র ব্রেকআউট দিচ্ছে কিংবা ব্রেকআউট স্টার্ট হয়েছে, সেই সব শেয়ারগুলো এখান থেকে খুঁজে পাবে। তো সবার প্রথমে মার্কেট ক্যাপিটালাইজেশন আমি এখানে অ্যাপ্লাই করে দেবো। সেটা হচ্ছে লেস দ্যান 500 crore এবং মার্কেট ক্যাপিটালাইজেশন 1,000 কোটি টাকার উপরে। কারণ আমি কি চাচ্ছি, মাইক্রো ক্যাপ যাতে এখানে না আসে, সেটা হচ্ছে আমার অন্যতম প্রায়োরিটি। কারণ মাইক্রো ক্যাপের ক্ষেত্রে অনেক সময় কী হয়, লিকুইডিটির প্রবলেম হয়ে যায়, সেজন্য আমি সেদিকে যাব না। আমি চাই যাতে শেয়ারগুলো আন্ডার ভ্যালুড হয়, সেজন্য আমি পেগ রেশিও নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলে, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। পেগ রেশিও কী হবে, লেস দেন 1 হবে। সাধারণত যেগুলো লেস দেন 1 হয়, সেগুলো আন্ডার ভ্যালুড থাকে, সেগুলোতে একটু বেশি রিটার্ন দেওয়ার চান্স থাকে। মানে একটা স্কোপ এখানে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি। এবার আমি পেগ রেশিওর সাথে প্রাইস টু আর্নিংও নিতে চাই, কারণ প্রাইস টু আর্নিং এমন একটা রেশিও যেটা মানে স্টক বাঁচার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। প্রাইস টু আর্নিং রেশিও আমি কী রাখতে চাই, 30-র নিচে। দেখো, থিওরিটিক্যালি আমরা কী বলি, 20-র নিচে থাকা উচিত, কিন্তু সবসময় তো 20 হয় না, বিভিন্ন সেক্টরে শেয়ারের কথা হচ্ছে, সেই দিকে 30-র বিলো আমি সেরকমই খুঁজবো। তার মানে প্রাইসের সাথে এখন আর্নিং একটা বেশ ভালো তালমেলে রয়েছে এবং সেখান থেকে আরও ফার্দার মানে ডিমান্ড বাড়তে পারে। প্রফিট গ্রোথ আমি এর মানে ভালো চাই, আমার যাতে এর প্রফিট গ্রোথটা নিয়ে কোনো প্রবলেম না হয়। তাহলে দেখো, ইয়ার টু ইয়ার যদি আমরা কোয়ার্টারলি প্রফিট গ্রোথ দেখি, আমি এটা একটু বেশি চাই, সাপোজ 30%। তার মানে ইয়ার টু ইয়ার মানে গত বছর এই কোয়ার্টারে যে প্রফিট ছিল, এখন তার থেকে 30% বেশি প্রফিট হতে হবে, তা হলেই এই শেয়ারটি আসবে। তার মানে কি, এই কোয়ার্টারে যদি ওর প্রফিট ভালো হয়, তাহলে তার ইম্প্যাক্টটা আমরা তার শেয়ার প্রাইসের ভেতরে খুবই অল্প সময় দেখতে পারবো, কারণ তার প্রফিট খুব বেড়েছে এই কোয়ার্টারে, যেটা সাধারণত রেজাল্ট যখন অ্যানাউন্স হয় তখন একটা ভালো মার্কেটে ইম্প্যাক্ট আনে। সেজন্য আমরা ফান্ডামেন্টালগুলোর দিকে বেশি ফোকাস করছি। প্রোমোটার হোল্ডিং, এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে প্রোমোটার। যদি প্রোমোটার হোল্ডিং খুব কম হয়, তাহলে তো একটু প্রবলেম। সেজন্য প্রোমোটার হোল্ডিং অ্যাটলিস্ট 40%-এর উপরে হতে হবে, না হলে পরে এটা মানে বেশি ভলাটিলিটি চলে যায়। প্রোমোটার হোল্ডিং বেশি থাকলে পরে একটা কনফিডেন্স থাকে যে কোনো প্রকার ডিসিশন যদি কোম্পানি নিতে হয়, সেটা যদি নিতে কোনো প্রবলেম হবে না। এরকম নয় যে স্টেক অন্যের কাছে বেশি, প্রোমোটারের কাছে কম, এরকম কোনো সিচুয়েশান আসবে না। এবার আমরা যে শেয়ারগুলো এই মুহূর্তে পিক করতে চাচ্ছি, সেই শেয়ারগুলো যাতে নিচের থেকে উপরে দিকে যায়। তার মানে কি, নিচে আমরা কি ধরতে পারি, একটা যখন শেয়ারের গ্রাফ আমরা দেখি, সেই গ্রাফে বিভিন্ন ধরনের আমরা মুভিং অ্যাভারেজকে অ্যাপ্লাই করতে পারি। 50-ডে মুভিং অ্যাভারেজ, 200-এর মুভিং অ্যাভারেজ। তো আমরা চাচ্ছি যেটা 200-এর মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে, তার মানে এটা আন্ডার ভ্যালুডই হবে, মানে অনেকটা বেশি মানে কারেকশনের পরে শেয়ারটা আবার ফেরত যাচ্ছে 200 ডেজের উপর থেকে, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বেয়ারিশ প্যাটার্ন পাবো, কিছু কিছু ক্ষেত্রে আমরা বুলিশ প্যাটার্ন পাবো। সেটা হচ্ছে যখন আমরা স্টকগুলো বেছে নেব, তখন আমরা পার্টিকুলার যখন আমরা এক একটা স্টকের চার্ট দেখব, তখন আমরা সেটা ডিসাইড করব যে এই স্টকটিতে যাওয়া উচিত কি যাওয়া উচিত না। তাহলে এই কটা ফিল্টার আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার এটাকে আমি রান করে দিচ্ছি। দেখো, 28টি কোম্পানি আমরা এখানে পেয়ে গেছি। এবার কারো যদি অন্য কিছু ক্রাইটেরিয়া হয়, সাপোজ
কেউ চাচ্ছ যে এটাকে একটু ছোটো করবো, তাহলে কী অ্যাড করবো? সাপোজ তুমি এখানে আরওসি দিয়ে দিতে পারো। আরওসি হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো সেটাকে তুমি সাপোজ আরওসি একটু ভালো চাও, 25 করে দিলে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড গ্রেটার দেন 25। তাহলে মাত্র 8টা রেজাল্ট এলো। তো আমি চাচ্ছি এত কম না, আমি অ্যাটলিস্ট 15 রাখি, কারণ কি আমি একটু কম্পিটিটিভ চাচ্ছি। সবসময় সব কোম্পানি আরওসি 25%-এর উপরে হবে সেটা নাও হতে পারে। 15% ইজ এ গুড আরওসি। তো আমি সেরকমই দেখতে যাচ্ছি। তো এবার দেখো আমার কাছে 22টা শেয়ার লিস্ট এখানে চলে এসছে। এবার এই শেয়ারগুলোর ভেতরে অলরেডি যে ক্রাইটেরিয়াগুলো আমরা দিয়েছি সেগুলো সব কিছু ফুলফিল হচ্ছে। মানে পি রেশিও কম রয়েছে, পেগ রেশিও 1-এর থেকে কম রয়েছে, কোম্পানির প্রমোটার হোল্ডিং 40% উপরে রয়েছে, হ্যান ত্যান রয়েছে, এবং বাকি অনেক কিছু এর ভিতরে আমরা দেখতে এখনও পাইনি। তো সেগুলো আমরা কী করে দেখব সেটা আমি দেখাচ্ছি। সাপোজ অ্যাপ্লেক্স সোলার, সবার প্রথমে এখানে যখন আমরা খুলবো তখন আমরা সর্বপ্রথম দেখব কোম্পানিটা কী নিয়ে কাজ করে। কারণ সেক্টরই যদি ট্রেন্ডে না থাকে তাহলে পরে সেই শেয়ারের কোনো ভ্যালু নেই, অল্প সময় সেটা সেরকম রিটার্ন দিতে পারবে না। এখানে দেখো কোম্পানি আলটিমেটলি কী করে, সোলার এনার্জির উপরে কাজ করে। যে ফটো ইলেকট্রিসিটি তৈরি হয়, যে সোলার প্যানেলগুলো তৈরি হয় তার উপরে কাজ করে। তার মানে রিনিউয়েবল এনার্জি সেক্টরে এটা একটা ট্রেন্ডিং সেক্টর। এবার আমরা আগে যাই, দেখি সবার প্রথমে চার্টের দিকে চলে যাব। দেখো 1 বছরের চার্ট, বিভিন্নবার এসে বিভিন্ন লেভেল থেকে এটা সুন্দর একটা প্যাটার্ন আছে। যেমন 50 দিনের যে মুভিং অ্যাভারেজ আমরা দেখি, এটা হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ। তো এখানে বারবার এসে সুইং করেছে, এটা একটা ভালো সুইংয়ের শেয়ারও হতে পারতো। তারপরে এখান থেকে 200 ডেজের নিচে চলে গেছিলো, অনেক বেশি কারেকশান নিয়ে আবার দেখো উপরের দিকে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা একটা বুলিশ সাইন দেখতে পাচ্ছি। এবার এটা একটু হলো এক ধরনের উদাহরণ, আমরা আরও 2-3টে উদাহরণ দেখব, তারপরে আমরা ডিসাইড করব যে এখানে যাওয়া উচিত, কোনটাতে ইনভেস্ট করা উচিত কি উচিত না। এবার দেখো এটা একটা পাওয়ার কোম্পানি, ঠিক আছে, সেক্টর হচ্ছে পাওয়ার। এবার এও সোলার সলিউশনস নিয়ে কাজ করে, তার মানে এটাও একটা ট্রেন্ডিং রিনিউয়েবল এনার্জি সেক্টরের ভেতরেই রয়েছে। চার্টের দিকে যদি যাই, দেখো যদি 1 বছর চার্ট দেখি, বিভিন্ন সময়ে সুইং করেছে এবং এই মুহূর্তে ব্রেকআউট দিচ্ছে। তার মানে এটা কিন্তু ওয়াচ লিস্টে অ্যাড হয়ে যাবে। কারণ যখন কোনো শেয়ার তার 200 ডেজ ডিএমএকে ব্রেক করে, সেটা একটা ক্ষণিকের জন্য হলো একটা বুল রান দেয়, মানে এখান থেকে একটা নতুন হাই ক্রিয়েট করবে। তো এটা একটা পারফেক্ট টাইম এই স্টকটিকে সুইং ট্রেডের জন্য নেওয়ার। তবে হ্যাঁ, শুধুমাত্র এতটুকুই দেখেই আমরা নেব না, আমরা আদার্স ফ্যাক্টরগুলোও দেখে নেব। যদি তারপরে মনে হয় যে হ্যাঁ এটাতে ইনভেস্ট করা যেতে পারে, দেন মোস্ট ওয়েলকাম। তোমরা ইনভেস্ট করার আগে নিজস্ব রিসার্চ অবশ্যই করবে, কারণ আমার রিসার্চের উপরে ভরসা কোনো লাভ নেই, আমি সেবি রেজিস্টার্ড নয়। কিন্তু তোমরা নিজেদের রিসার্চ করতে পারো, আমি খালি দেখাচ্ছি কী করে এগুলোকে খুঁজে বার করা যায়, স্ট্র্যাটেজি শেয়ার করছি। স্টক পি 24, কোনো ব্যাপার না, খুব ভালো। দেখো আরওসি 42.3, খুব ভালো। আরওই 48.3, খুবই ভালো। ডেট টু ইকুইটি 1-এর কম, কোনো ব্যাপার না, চলবে। এবার দেখো ডেট কত রয়েছে, 271 কোটি টাকা। মার্কেট ক্যাপ স্মল, খুব একটা যে একেবারেই স্মল তা না, 3800 কোটি টাকা, বেশ ভালোই, স্মল ক্যাপের মধ্যে ভালোই। তো এখানে আর্নিং পার শেয়ার রয়েছে 78 টাকা, আর কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে 1875 টাকা। ফেস ভ্যালু রয়েছে 10 টাকা, যেটা খুবই ভালো, কারণ ফেস ভ্যালু কী হয়, পরবর্তীকালে স্প্লিট হলে পারে সেই সুবিধাটা আমরা পাই। এখন রয়েছে 1875 রেঞ্জে, 52 উইকের হাই হচ্ছে 2984। তো এই যে সুন্দর একটা আমরা সিচুয়েশন দেখতে পাচ্ছি, যেখানে প্রত্যেকটা ফান্ডামেন্টালি খুব ভালো কাজ করছে, অনেকটা হাইয়ে স্কোপ রয়েছে, তার মানে আমরা এখান থেকে এটাকে বিবেচনা করতে পারি। যদি ফার্দার আরেকটু কিছু দেখতে হয় তাহলে নিচে একবার প্রফিট লস স্টেটমেন্টে আমরা চলে যাব। সেলস আমরা দেখে নেব। দেখো অনেক কোম্পানি শুরুর দিকে সেলস বেশি করে, কিন্তু প্রফিট নাও হতে পারে, কারণ প্রফিটটাকে সে আবার ইনভেস্ট করে দিচ্ছে। তো আমরা সেলস দেখবো, তারপরে নেট প্রফিট দেখব। যদি 2020 সেলস দেখি, 21 কোটি টাকা সেলস, 34 কোটি টাকা সেলস। 2022-এ 124 কোটি টাকা সেল, 2023-এ 135 কোটি টাকা সেল, 2024-এ 383 কোটি টাকা সেল, 2025-এ 987 কোটি টাকা সেল। আর কিছু বলার আছে? কত সুন্দর সেলিং আমরা এখানে দেখতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে। এবার নেট প্রফিট যদি দেখো, 1 কোটি, 1 কোটি, 7 কোটি, 11 কোটি, 54, 159। এটা তো মনে হচ্ছে আমাকে ইনভেস্ট করতে হবে, মানে এটা একটা খুব সুন্দর জায়গায় চলে এসছে। তার মানে প্রফিটেবল কোম্পানি, এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং কোম্পানি,
এই রকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমরা এগুলোকে খুঁজে বার করতে পারি। ফার্দার তোমরা নিজেদের অ্যানালিসিস অবশ্যই করে নেবে। চলো আর একটা দেখে নিই, একটু নিচের থেকে আসি। অটোমোবাইল কর্পোরেশন অফ গোয়া লিমিটেড, এটা অটোমোবাইল সেক্টর। অটোমোবাইল সেক্টর যে খুব বুমিং সেক্টর তা নয়, তবে ফেলনা সেক্টরও নয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, অটোমোবাইলে কিন্তু একটা স্যাচুরেশন হিট হয়ে যায় অলওয়েজ, ঠিক আছে। চলো এখানে দেখে নিই, প্রথমে আমরা দেখে নেবো চার্ট। ফার্স্টে চার্ট ব্রেকআউট দিচ্ছে কিনা। ইয়েস, ব্রেকআউট দিচ্ছে। তবে দেখো এখানে কি ব্যাপার হচ্ছে যে ব্রেকআউটের উপরে সাপোর্ট নিচ্ছে। দেখো এই যে 200 ডেজে এসে সাপোর্ট নিচ্ছে, তার মানে সাপোর্ট যদি ঠিকঠাক নিয়ে নেয় তাহলে এন্ট্রি নেওয়া যেতে পারে। শুধুমাত্র প্রাইস অ্যাকশন দেখেই এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে সেটা কিন্তু ক্ষণস্থায়ী হতে হবে। মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম তুমি শুধুমাত্র যে ফান্ডামেন্টাল না দেখে এন্ট্রি নাও, তাহলে এগুলো দেখে নেওয়া যায়, কিন্তু ক্ষণস্থায়ী হয়। সবসময় নজর রাখতে হবে, যখন তোমার টার্গেট হিট হবে তখন তুমি সেখান থেকে বেরিয়ে যাবে। এটাও এক ধরনের সুইং ট্রেড, স্মল টাইমে সুইং ট্রেড করতে পারো। ফান্ডামেন্টালসে চলো, ফান্ডামেন্টালস দেখি। সি রয়েছে 20% ভালো, 19% হচ্ছে আরওই রয়েছে। ফেস ভ্যালু 10 টাকা ভালো রয়েছে। রিটার্ন অন মানে আর্নিং পার শেয়ার রয়েছে 76 রুপিস। কারেন্ট মার্কেট প্রাইস 1831। হাই 52 উইক হাই হচ্ছে 3400, মানে প্রায় 50%-এর কাছাকাছি এখন ট্রেড করছে অল টাইম 52 উইক্সের হাইয়ের থেকে। যদি আমরা ডেট টু ইকুইটি দেখি তাহলে খুব বেশি নেই, 0.34 রয়েছে, এটা একটা রেঞ্জের মধ্যে রয়েছে। এবার আমরা একবার প্রফিট লসটা দেখে নেব। যদি প্রফিট, সবার প্রথম সেলস দেখব। সেলস 2014 থেকে 300, 395, 417, 467, 489, 426, 300 একটু কমে গেছে। এখানে কমে গেছে 282, আবার বেড়েছে, মানে মাঝখানে একটু ডিক্লাইন ছিল, তারপরে আবার ধীরে ধীরে বাড়ছে। এবারে নেট প্রফিটে আসবো। মাঝখানে ডিক্লাইন থাকলে লসও থাকবে এটাতে। যদি আমরা দেখি 17 কোটি, 15 কোটি, 17 কোটি, 21, 20, 21, 10 মাইনাস তার এই যে লস 3, 28, 38, 47, মানে নতুন করে আবার লাস্ট 4 বছরে ভালোর দিকে যাচ্ছে। কনসিডার করা যায়। শুধুমাত্র প্রফিট দিকেও যে দৌড়ে যাবো তাও না, সেই জন্য আমি প্রোমোটার হোল্ডিং জিনিসটা এখানে নিয়েছিলাম, যাতে প্রোমোটারের কাছে পাওয়ার থাকে। মানে আমার যদি টাকার প্রয়োজন হয়, কোনো কারণে আমার ক্যাশ ফ্লো যদি বন্ধ হয়ে যায়, তাহলে যাতে আমি অ্যাটলিস্ট শেয়ার প্লেজ করেও আমি যাতে টাকা ওঠাতে পারি অ্যাজ আ কোম্পানি প্রোমোটার। তো কোম্পানি যদি প্রোমোটার হোল্ডিং দেখি 49.77% রয়েছে, যেটা খুবই ভালো, 50%-এর কাছাকাছি রয়েছে। একদম ব্যালেন্সড। পাবলিকের কাছে বাকিটুকু রয়েছে। পাবলিকের কাছে দেখো ফরেনার আর ডোমেস্টিক ইনভেস্টার এখানে নেই। এবার কারো কাছে যদি এটা একেবারেই বাজে সিনারিও হয়, আরে ফরেনার ডোমেস্টিক ইনভেস্টার নেই, তাহলে তুমি ইনভেস্ট করবে না এখানে, তোমার কাছে এটা না হতে পারে। আর কেউ যদি মনে হয় না একবার সুইং করে দেখি কী হয়, তো অল্প টাকা নিয়ে তোমরা এখানে চেষ্টা করতে পারো। এভাবেই প্রত্যেকটা শেয়ারকে তোমরা দেখতে পারো, তবে অবশ্যই ব্রেকআউট হচ্ছে কিনা সেটা তোমাদেরকে বুঝতে হবে। আমি আরও কয়েকটি শেয়ারের চার্ট দেখার চেষ্টা করব। ম্যান ইন্ডাস্ট্রিজ, দেখো ব্রেকআউট। এই যে আগের যে শেয়ারটা দেখলাম, সেই শেয়ারটি যেমন সাপোর্ট নিচ্ছে, তারপরে তো এরকমই ব্রেকআউট দেবে। এই যে ব্রেকআউটটা এখানে হচ্ছে, এই যে এত বড় একটা কনসলিডেশনে গিয়ে এই যে ব্রেকআউটটা হচ্ছে, তো এইগুলো প্রাইস অ্যাকশন দেখেও এন্ট্রি নেওয়া যায়। তোমাদের যদি মনে হয় যে তোমরা একটু স্টাডি করবে, একটু জানবে, বুঝবে, আরও ফান্ডামেন্টালস দেখবে, তো প্রচুর রয়েছে, 22টা শেয়ার রয়েছে। তোমরা এখানে যে আমি ফিল্টারটা অ্যাপ্লাই করেছি, সেখানেও কিছু একটু এদিক ওদিক করে মার্কেট ক্যাপের একটু উপরে নিয়ে গেলে, নিচে নিয়ে এলে দিয়ে সেগুলোতেও একটু যদি টুইকিং করে তুমি নিজের মতন শেয়ারকে বেছে বার করতে পারবে। তবে 1000টা ফিল্টার লাগিয়ে দিবে না, তারপরে দেখবে তুমি শেয়ারই পাচ্ছে না। একটু রিস্ক তো থাকবেই শেয়ার মার্কেটে, কিছু না কিছু তো তোমাকে ছাড়তেই হবে। আর একটা শেয়ার পোকারনা লিমিটেড। দেখো সবসময় বলছি, ফার্স্টে কিন্তু তোমরা সেক্টর দেখবে। দেখো এটা গ্রানাইট বিজনেস করে, ঠিক আছে। এবার গ্রানাইট বিজনেসটা কোথায়? রিয়েল এস্টেট যেটা রয়েছে তার সাথে কানেক্টেড। রিয়েল এস্টেট গ্রোয়িং, ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি, রিয়েল এস্টেট গ্রোয়িং জায়গায় রয়েছে, তো সেখান থেকে তোমরা কনসিডার করতে পারো। সেক্টর অবশ্যই দেখবে। সেক্টর যদি মনে হয় যে না সেক্টর পিএসইউ সেক্টর যদি একটা এই মুহূর্তে বেরোয়, তাই আমি বলবো না, পিএসইউতে এখন করে কোনো লাভ নেই, নতুন সেক্টরে দেখো। যেটা লাস্ট ভালো পারফর্ম দিয়ে দিয়েছে সেগুলোতে নতুন করে এন্ট্রি করে লাভ নেই, নতুন সেক্টর আসবে সেগুলোতে এন্ট্রি নাও। এখানে যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই চার্টটা খুব ইন্টারেস্টিং চার্ট। এখানে দেখো একটা বুলরান গেছে, ঠিক আছে, সবসময় 50 দিনকে সব ফলো করে গেছে। এখান থেকে একটা ফল এসছে এবং এখান থেকে কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছে। এই মুহূর্তে কিন্তু এখানে এন্ট্রি করা যাবে না। সাপোর্ট নিয়ে যখন বাউন্স দেবে এবং এই সাপোর্টের নেককে যেই মুহূর্তে ব্রেক করবে সেইখানে এন্ট্রি হবে, ঠিক আছে। আমি আরেকবার বুঝিয়ে দিই। সাপোজ এটা হচ্ছে 200 ডেজের গ্রাফ, আর এটা হচ্ছে আমার কারেন্ট মার্কেট প্রাইস। নিচে গেছে,
উপরে এলো, সাপোর্ট নিচ্ছে, অনেকে এখানে এন্ট্রি নিয়ে নেওয়ার চেষ্টা করে, এখানে নেবে না, এখান থেকে নিচেও যেতে পারে, এখানেও নেবে না, এখান থেকেও নিচে যেতে পারে। এখানে যখন আসবে, কারণ কি অনেক লোকে এই পয়েন্টে ওয়েট করে, ঠিক আছে, এই ব্রেকআউটটাকে ওয়েট করে, এখান থেকে যখন উপরে যাবে এই পয়েন্টে এন্ট্রি নেবে, এই প্রাইসটা ঠিক উপরে, ঠিক আছে, এই প্রাইসটা হয়তো একদিন পরে নেবে, হয়তো একটু মিস হলো, তো এই প্রাইসের উপরে নিলে খুবই অল্প সময় একটা ভালো রিটার্ন তোমরা পেয়ে যাবে। সেই রিটার্ন কতটা হবে সেটা তো পার্টিকুলার শেয়ারের মোমেন্টামই বলতে পারবে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওতে তোমরা কিছু শিখতে পেরেছো, একটা নতুন স্ট্র্যাটেজি তোমাদেরকে শেয়ার করেছি। পরবর্তী দিন একটা নতুন তোমাদের জন্য আরও ভালো স্ট্র্যাটেজি নিয়ে আসবো, যেখান থেকে তোমরা এমন স্টক বাঁচতে পারবে যেগুলো বড় বড় কোম্পানিরা বেছে রেখেছে। সো আজকের মতো এতটুকুই, তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।